শিক্ষার্থীবৃন্দ স্বাগতম। আজকের এই ক্লাসে যথারীতি আমরা বেশ দেরি করে ফেললাম ক্লাস শুরু করতে কিছু টেকনিক্যাল কারণে। প্রথমে যখন ক্লাসটা শুরু করতে গেলাম তখন ক্লাসটা স্ট্রিমিং হচ্ছিল না। তো যাই হোক, আজকে আমি তোমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্টটা নিয়ে কথা বলবো। আজকের এই আলোচনাতে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। গত ক্লাসে কিন্তু তোমাদেরকে অ্যাসাইনমেন্টের প্রয়োজনীয়তা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে অ্যাসাইনমেন্টে তোমাদের কি কি লাভ শিক্ষার ক্ষেত্রে। কারণ যে শিখন, লার্নিংয়ের বাংলা শেখা। তাহলে অ্যাসাইনমেন্ট তোমাদের এই শিক্ষা কার্যক্রমে কিভাবে অবদান রাখতে পারে গত ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। আজকে তোমাদের যে তোমাদের অর্থনীতির যে দ্বিতীয় পাঠ যেটা আছে, দ্বিতীয় পাঠে মূলত বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা করা হয়। তো বাংলাদেশের অর্থনীতির তোমাদের দ্বিতীয় পাঠের যে দ্বিতীয় চ্যাপ্টার, দ্বিতীয় অধ্যায়টা কি বাংলাদেশের কৃষি সংক্রান্ত বিষয়াবলী। তাহলে এই দ্বিতীয় অধ্যায়ে তোমাদেরকে কৃষির উপরে তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট লিখতে হবে এবং অ্যাসাইনমেন্টের শিরোনামটা এরকম যে বাংলাদেশের কৃষি পণ্যের বিপণন। কি? বাংলাদেশের কৃষি পণ্যের বিপণন ব্যবস্থায় কৃষি খাতের উন্নয়নের অন্যতম অন্তরায়। তার মানে এখানে যে কথাটা বলা হচ্ছে যে বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নের অন্তরায় বা প্রতিবন্ধকতাটা কি? বিপণন। কৃষির বিপণনটা কি? বাজারজাতকরণ, বিক্রি করা। আমি তো একটা জিনিস উৎপাদন করলাম, উৎপাদন করবার পর তো সেটা বিক্রি করতে হবে। হ্যাঁ, তুমি যদি বিক্রি করতে না পারো তাহলে তো কৃষকরা এটা উৎপাদন করবে না। তাহলে কৃষকরা ততটুকু উৎপাদন করবে যতটুকু তাদের বেঁচে থাকার জন্য দরকার, ততটুকু করবে। এবং ততটুকু করলে কি কৃষকরা বেঁচে থাকবে? উত্তর যে না, কারণ তাদের তো যে পোশাক লাগবে, জামা লাগবে, তাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখাতে হবে, বাড়ি বানাতে হবে। তাহলে এই অর্থগুলো কোথায় পাবে? এই অর্থগুলো পাওয়ার বুদ্ধিতে একটাই, অতিরিক্ত কৃষি উৎপাদনটা বিক্রি করতে হবে। সুতরাং আমি আবার এই তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনামটা আমি আবার পড়ছি, শোনো। বাংলাদেশের কৃষি পণ্যের বিপণন। বাংলাদেশের কৃষি পণ্যের বিপণন, ঠিক আছে? পুরো পৃথিবীর কিন্তু না। বাংলাদেশের কৃষি পণ্যের বিপণন ব্যবস্থায় কৃষি খাতের উন্নয়নের অন্যতম অন্তরায়। তার মানে বাংলাদেশের ক্ষেত্রে বলা হচ্ছে কৃষি পণ্যের বিপণন ব্যবস্থায় বাংলাদেশের কৃষির উন্নয়নের অন্তরায় কিংবা বাধা হয়ে দাঁড়াচ্ছে। এখন তোমাদেরকে দুটো জিনিস এখানে খুব ভালো মতো বুঝতে হবে। একটা যে কৃষির বিপণন বলতে কি বোঝায়, এটা খুব ভালো মতো এই ধারণাটা তোমাদেরকে থাকতে হবে। এবং আরেকটা বিষয় তোমাদেরকে ধারণা থাকতে হবে, কৃষির উন্নয়ন বলতে কি বোঝায়। যদি তুমি কৃষির উন্নয়ন বলতে কি বোঝায় এটাকে যদি খুব সুন্দর করে বুঝতে পারো এবং ডিফাইন করতে পারো, সংজ্ঞায়িত করতে পারো, এবং একইভাবে কৃষির বিপণন কি এইটার ব্যাপারে যদি তুমি ভালো মতো বোঝো এবং যদি সংজ্ঞায়িত করতে পারো, তাহলে তুমি এই যুক্তিটার এই যে বক্তব্যটা, এই বক্তব্যটার পক্ষে অথবা বিপক্ষে তুমি তোমার অবস্থান নিতে পারো। আমি আবারও বলছি, এটার উক্তির সপক্ষেই তোমার অবস্থান নিতে হবে এমন কোনো কথা নাই, আবার এটার বিপক্ষে অবস্থান নিতে হবে এমনও কোনো কথা নাই। তোমার অবস্থান যেটাই হোক না কেন, তুমি অত্যন্ত যুক্তি সহকারে তোমাকে এই বক্তব্যের তোমার অবস্থান যেটা, তুমি যদি সপক্ষে থাকো তাহলে এই বক্তব্যের সপক্ষে তুমি তোমার যুক্তিটাকে উপস্থাপন করতে হবে, এবং তুমি যদি বিপক্ষে থাকো তাহলে এর বিপক্ষে তুমি তোমার যুক্তিটাকে উপস্থাপন করতে হবে। এখন তুমি যুক্তিটা সপক্ষে অথবা বিপক্ষে তুমি যেভাবেই তোমার অবস্থান করো না কেন, আমি বলছি যুক্তি উপস্থাপন করতে হবে অ্যাসাইনমেন্টে। কিন্তু কিভাবে তুমি অ্যাসাইনমেন্টে যুক্তি উপস্থাপন করবা সেটাও কিন্তু বলে দেয়া হয়েছে তোমাদেরকে, সেইভাবেই উপস্থাপন করতে হবে। এবং এর মধ্যে দিয়ে তোমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে যে শিখন ফলটা আছে কিংবা যে বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে সেই বিষয়গুলো নিয়ে এখন একটু বলছি। বাস্তব ঘটনা
ও তথ্য উপাত্ত বিশ্লেষণ করে বাংলাদেশের কৃষি পণ্যের বিপণন সমস্যাসমূহ চিহ্নিত করতে পারতে শিখতে হবে। ঠিক আছে, যে বাংলাদেশে বাস্তবে কৃষি বিপণনে কোনো সমস্যা আছে কিনা, এবং সেটা তোমাকে কি করতে হবে, বাস্তবে যে তথ্য উপাত্ত আছে সেই তথ্য উপাত্ত থেকে ধারণা নিয়ে এগুলাকে তোমাকে সংগ্রহ করতে হবে। এখন তুমি বাস্তবে তথ্য উপাত্ত কোথা থেকে পাবা? তোমার একটা সোর্স হচ্ছে খবরের কাগজ, তারপরে হচ্ছে তোমার আর একটা সোর্স হচ্ছে যে যেমন ধরো যে বিভিন্ন আলাপ আলোচনাতে বাংলাদেশের কৃষি পণ্যের বিপণন নিয়ে নানা রকম সমস্যা তোমাদেরকে ভাবতে হবে। যেমন ধরো যে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি কৃষি বিপণনের সমস্যাগুলো কি। যেমন ধরো যে ফুল চাষ যারা করে, তাহলে তারা ফুল চাষটা কিভাবে ফসল ফুল উৎপাদন থেকে ওটাকে সংরক্ষণ করে সঠিক দামে বিক্রি করতে পারে, প্রত্যেকটা ধাপে কি কি ঘটে সেই বিষয়গুলো সম্পর্কে তোমাদের পরিপূর্ণ ধারণা থাকতে হবে। মনে করো যে ফুল উৎপাদন হলো, একটা ফুল কতদিন টিকে থাকে, তাজা থাকে, কারণ ক্রেতার কাছে কিন্তু তাজা ফুল যেতে হবে, তাজা ফুল না গেলে কিন্তু ক্রেতা ওই ফুলটা কিনবে না। ফুলও কিন্তু একটা কৃষি উৎপাদন। ঠিক আছে, তাহলে কিভাবে ফুলটাকে সংরক্ষণ করা যাবে, কিভাবে ফুলটা নানা রকম একটা তোমার শীতাতপ অবস্থাতে সেই উৎপাদন যেখানে হচ্ছে, ধরা যাক সেটা হচ্ছে যশোর অথবা ময়মনসিংহ, সেখান থেকে ফুলের সবচেয়ে বড় যে বিক্রি স্থল ঢাকা, সেখানে যাবে। ইদানিংকালে অনেক প্রত্যেকটা জেলা শহরেও ফুল বিপণন হয়, তাহলে সেখানে গেল যে ওই ফুলটা যেন তাজা থাকে, কিভাবে তাজা রাখা যেতে পারে, এবং এই যে বিপণন প্রক্রিয়ার প্রত্যেকটা ব্যবস্থা, এটা তোমাদেরকে ধাপে ধাপে, ফুলের ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিচ্ছি। তারপরে এটার সাথে দেখতে হবে যে মার্কেট প্লেসে একজন ক্রেতা যে দামে নিচ্ছে এবং বিক্রেতা যে দামে বিক্রি করছে, এর মধ্যে পার্থক্যটা কতটুকু। ঠিক আছে, মূল দামের যদি একজন ক্রেতা একটা ফুল যদি 10 টাকাতে কেনে আর একজন কৃষক যদি সে ফুলটা 3 টাকাতে বিক্রি করে, তাহলে এই যে 7 টাকা কিন্তু এই যে মাঝখানে যে কৃষকের বিক্রিত দাম আর একজন ক্রেতা যে ফাইনাল চূড়ান্ত ভোক্তা যে সে যে ফুলটা কিনছে, মাঝখানে যে ফাঁকটা আছে, ব্যবধানটা আছে, এই ব্যবধানটাকে কিভাবে কমিয়ে আনা যায় সেটা চিন্তা করতে হবে। কেন কমিয়ে আনতে হবে? যদি মুনাফা বেশি থাকে তাহলে কৃষক আরো বেশি করে ফুল উৎপাদন করবে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা জায়গাতেই মুনাফাটা সমান ভাগে ভাগ হতে হবে। মনে করো যে কৃষক খুব ভালো মুনাফা পেল, কিন্তু যে বিক্রি করছে তার যদি মুনাফা বেশি না হয়, একেবারে ভোক্তা পর্যায়ে যে বিক্রি করছে তার যদি মুনাফা ঠিক মতো না হয়, সে যদি এই ফুল বিক্রি করে তার সংসার চালাতে না পারে, তাহলে কিন্তু সে ফুল বিক্রি করবে না, আর তখন সে ফুল বিক্রি বন্ধ করে দিয়ে অন্য একটা পেশা বেছে নেবে। এতে কিন্তু আখেরে ক্ষতি কার হবে? কৃষকেরই হবে, ফুল চাষিরই হবে, কারণ ফুল তো বিক্রি করতে হবে। একইভাবে মনে করো যে যশোর থেকে যে ফুল বহন করে কিনে কৃষকের কাছ থেকে কিনে নিয়ে এসে যে হচ্ছে ভোক্তা পর্যায়ের যে ফুল বিক্রেতা, যেটাকে আমরা বলি তোমার যে খুচরা বিক্রেতা, তার কাছে যে ফুল বিক্রি করছে তারও প্রফিটটা কিন্তু যথাযথ হতে হবে। কারণ সেও যদি দেখে যে না এই ব্যবসা করে তার লাভ হচ্ছে না, তাহলে কিন্তু সে ওই কষ্ট করে রিস্ক নিয়ে ঝুঁকি নিয়ে তোমার হচ্ছে যশোর থেকে ফুল নিয়ে কিন্তু ঢাকাতে সেই খুচরা বিক্রেতার কাছে নিয়ে আসবে না। সুতরাং এই যে বিপণনের যে বিভিন্ন স্তর আছে, প্রতিটা স্তরে যার যার যতটুকু প্রাপ্য মুনাফার যতটুকু অংশ, সকলকেই সমপরিমাণ মুনাফা পেতে হবে। শুধু এইটুকু ভাবা যাবে না যে কৃষকের চাষির মুনাফা বেশি হতে হবে না, তাইলে কিন্তু বাজার ব্যবস্থা রান করবে না। এটা কিন্তু একটা খুব ভুল ধারণা আর কি। প্রত্যেকেই কিন্তু কাজ করছে, ঠিক আছে, প্রত্যেকেই যার যার মতো উৎপাদন ব্যবস্থার সাথে যার যার অবদান আছে। ফুল চাষি ফুল উৎপাদন করছে, যে হচ্ছে বহনকারী ফুল বহন করে সেই ফুল চাষির কাছ থেকে নিয়ে ঢাকায় খুচরা বিক্রেতার কাছে নিয়ে আসছে, সেও কিন্তু ফুলের যে সৌরভ সেটা সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য তারও কিন্তু অবদান আছে। আবার খুচরা বিক্রেতা যে বিক্রি করছে তারও অবদান আছে।
শুধু ফুল, এই ফুলের কথা বললাম, একইভাবে মনে করো যে মাছের কথা। একজন কৃষক যে হচ্ছে মাছ চাষি, সে যে মাছ উৎপাদন করছে মনে করো কোনো একটা গ্রামের পুকুরে, খুব কষ্ট করে সে মাছ উৎপাদন করছে। মাছ উৎপাদন করার পরে সে মাছটাকে কি করতে হবে, তাজা মাছ, কারণ মাছও পচনশীল। গ্রামে কিন্তু সেই অর্থে বরফও পাওয়া যায় না, আর একমাত্র ইলিশ ছাড়া অন্য কোনো মাছ ঠিক বরফে সংরক্ষণ করার বাংলাদেশে এটা এখনো চালু হয়নি, ঠিক আছে। তাহলে সেই মাছটাকে, তাজা মাছটাকে কিভাবে তোমার হচ্ছে শহরের বাজারে নিয়ে আসা যাবে, এবং এই বাজারে এই বিক্রেতা কিভাবে সেটা বিক্রি করবে, এই যে বহন, তোমার হচ্ছে বিপণনের মধ্যে কিন্তু বহনও চলে আসে, কৃষি পণ্য বহন করে নিয়ে আসাটাও কিন্তু এর মধ্যে পড়ে। তাহলে কৃষির প্রত্যেকটা উৎপাদন থেকে বিক্রি পর্যন্ত যে ধাপগুলো আছে, সেখানে পরিবহনের বিষয় আছে, সেখানে সংরক্ষণের বিষয় আছে, সেখানে হচ্ছে বিক্রির বিষয় আছে, সেখানে মুনাফার বিষয় আছে। এই সমস্ত বিষয়গুলোকে তোমাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে বের করতে হবে যে এই বিপণনের ধাপগুলো কি, এবং এখানে মুনাফার বিষয় আছে। যারা এই কাজের সাথে জড়িত তারা প্রশিক্ষিত কিনা সেই বিষয়টা জানতে হবে, তাদের মধ্যে পেশাদারিত্বের বৈশিষ্ট্যগুলো আছে কিনা, কারণ পেশাদারিত্ব খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। মনে করো যে খুব ভালো চিংড়ি আমাদের দেশে উৎপাদন হয়, কিন্তু যারা চিংড়ি বাইরের দেশে বিক্রি করে তারা যদি চিংড়ির মধ্যে একটা করে পিন ওজন বাড়ানোর জন্য যদি ঢুকিয়ে বিক্রি করে, যত ভালো চিংড়ি আমরা উৎপাদন করি না কেন, এই চিংড়িটা কিন্তু বাইরের দেশে আর কেউ কিনতে যাবে না, একবার যদি কেউ ঠকে যায় আর কি। সুতরাং এই যে পেশাদারিত্বের যে বিষয়, ব্যবসা করছি, উৎপাদন করছি, যে যে যার যার জায়গায় বিপণনের প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা মানুষ যারা জড়িত আছে প্রত্যেকের পেশাদারিত্ব আছে কিনা, তাদের এই বিষয়ে দক্ষতা আছে কিনা, পেশাদারি জ্ঞান আছে কিনা, তোমার যে অবকাঠামোর উপর ভিত্তি করে এই পুরো উৎপাদন প্রক্রিয়াটা, উৎপাদন থেকে বিক্রি পর্যন্ত যে পরিমাণ অবকাঠামো আছে সেই অবকাঠামো সঠিকভাবে কার্যকর আছে কিনা, তথ্যের যোগান সঠিক মতো হচ্ছে কিনা। তথ্যের যোগানও কিন্তু খুব প্রয়োজনীয় বিষয়। তুমি দেখলা যে চাঁপাইনবাবগঞ্জে আম বিক্রি হচ্ছে কেজি প্রতি 20 টাকা, চিটাগাঙে বিক্রি হচ্ছে কেজি প্রতি 100 টাকা। তুমি 1 কেজি আম ট্রাকে করে যদি তুমি চিটাগাঙে নিয়ে যাও, 1 কেজি আমে হয়তো ম্যাক্সিমাম 5 টাকা খরচ পড়বে, 1 কেজি আমে তারও কম পড়বে কেজি প্রতি আমে খরচ। তুমি যদি ট্রাকে করে ভর্তি করে নিয়ে যাও, 5 টন আম যদি নিয়ে যাও, তাহলে চাঁপাইনবাবগঞ্জে বিক্রি হচ্ছে 20 টাকা, চিটাগাঙে বিক্রি হচ্ছে 100 টাকা। এই ইনফরমেশনটা তো জানতে হবে চাঁপাইনবাবগঞ্জের কৃষককে। তখন সে কি করবে, তখন সে চাইবে চাঁপাইনবাবগঞ্জের আমটা চিটাগাঙে নিয়ে যাওয়ার জন্য, যেন তাহলে লাভ সবারই হবে, চাঁপাইনবাবগঞ্জের আম চাষিরও হবে, যে নিয়ে যাচ্ছে তারও হবে, তোমার চিটাগাঙের যে আম বিক্রেতা তারও লাভ হবে, কারণ সে অনেক কম দামে হয়তো আম পাবে চাঁপাইনবাবগঞ্জ থেকে আমটা গেলে। শুধু আম না, তোমার হচ্ছে ময়মনসিংহ এলাকাতে যে তোমার হচ্ছে আনারস উৎপাদন হয়, সেই আনারস অনেক সময় শোনা যায় যে ওখানে মাত্র 2 টাকা কেজি, অথবা এক একটা আনারস 2 টাকা দামে বিক্রি হচ্ছে। আমরা এখানে আনারস কিনি হচ্ছে 40-50 টাকা দিয়ে রাজশাহীতে। সুতরাং এই যে তথ্যের আদান প্রদান, বিপণন ব্যবস্থার সাথে যা যা জড়িত আছে, আমি কিন্তু এখানে বেশ কয়েকটা জিনিস নিয়ে আসলাম। কৃষি বিপণন, উৎপাদন সঠিকভাবে সুন্দর মানসম্মত উৎপাদন, তারপর হচ্ছে এটা পরিবহন, এটা সংরক্ষণ, যারা এর সাথে জড়িত আছে তাদের পেশাদারি মনোভাব, তাদের হচ্ছে প্রকৃত জ্ঞান, এই ব্যবসার প্রকৃত জ্ঞান, সবগুলো বিষয় হচ্ছে এই তোমার বিপণন ব্যবস্থার সাথে জড়িত। আচ্ছা, এই যে এখানে বললাম হচ্ছে যে বিপণনের সমস্যা সমূহ আইডেন্টিফাই করতে হবে। এখন তোমরা দরকার হলে পরে সেক্টর বাই সেক্টর ধরে ধরে তোমরা বলবা যে হয়তো কিছু সেক্টরের বিপণন ব্যবস্থায় কোনো সমস্যা নাই, কিছু সেক্টরে হয়তো বিপণন ব্যবস্থায় সমস্যা আছে। সব সেক্টরকে যে একবারেই বিপণন ব্যবস্থায় সব রকম সমস্যা আছে সেটাও কিন্তু ভাববার কোনো কারণ নাই আর কি। কিছু বিষয় হয়তো অনেক ভালো, বিপণন ব্যবস্থাতে কোনো সমস্যা নাই, কিছু সেক্টরে বিপণন ব্যবস্থায় সমস্যা আছে। অথবা তোমরা এমনভাবে বলতে পারো যে না, আমাদের দেশে বিপণন ব্যবস্থায় কোনো সমস্যা নাই, কৃষির উন্নয়ন ঘটছে না অন্য কারণে, তাহলে সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে আর কি। আমি অবশ্যই তোমাদেরকে এটা বলবো না যে কৃষির বিপণনের সমস্যা আছেই এবং তোমাকে এই সাথে ঐক্যমত পোষণ করতেই হবে এবং এইটা ঐক্যমত পোষণ করেই তোমাকে অ্যাসাইনমেন্ট লিখতে হবে। নো,
তুমি যেটাই বলো না কেন তোমার অবস্থানের পক্ষে তুমি তোমার যুক্তি যথাযথভাবে তুলে আনতে হবে। তুমি যদি মনে করো যে বিপণনের কোনো সমস্যা নেই, তাহলে সমস্যা নেই, তুমি সেটা যুক্তি দিয়ে উপস্থাপন করবা। আর তুমি যদি মনে করো বিপণনের সমস্যা আছে, তাহলে তুমি সেই যুক্তিগুলা, কারণগুলা, সে ব্যাখ্যা, বাস্তব উদাহরণ দিয়ে বলবা যে এই কারণে বিপণনের, কৃষি বিপণনের সমস্যা আছে। তারপরে তোমাকে পরের ধাপে বলতে হবে কি, যে বাংলাদেশের কৃষি উন্নয়নের এই জন্য সমস্যা হচ্ছে। কৃষি উন্নয়নের সমস্যা কি? কৃষির বিকাশ ঘটছে না, কৃষকরা লাভ হচ্ছে না, সুতরাং কৃষির ক্ষেত্রে তাদের মনোযোগ নাই, নতুন পুঁজি বিনিয়োগ হচ্ছে না। কারণ যে কোনো জিনিসের উন্নয়নের জন্য নতুন পুঁজি বিনিয়োগ হতে হয় আর কি। ঠিক আছে, আমি মাছ চাষ করে যদি আমার প্রফিট না হয়, তাহলে আমি মাছ চাষে কেন অর্থলগ্নি করব, পুঁজি খাটাবো? আমার যদি ফুল চাষ করে যদি আমার লোকসানি হয়, তাহলে আমি কেন ফুল চাষ করব? আমার আম চাষ করে যদি আমার লোকসান হয়, তাহলে আমি কেন আম চাষ করবো? আমি সেখানে পাট চাষ করব, আর নাহলে ফাঁকা রেখে দিব। তোমার হলো গিয়া আমার যদি খরচই না ওঠে, তাহলে আমি কেন চাষ করব? তাহলে কৃষির উন্নয়ন মানে হচ্ছে, বোঝা যাবে উন্নয়ন বলতে কি বুঝবো? কৃষির প্রবৃদ্ধি ঘটছে, নতুন নতুন টেকনোলজি আসছে কৃষিতে। গত বছর 1 একর জমিতে যতটুকু ধান উৎপাদন হতো, এবার তার চেয়ে বেশি ধান উৎপাদন হচ্ছে। ঠিক আছে, তোমার হচ্ছে কৃষকের এর সাথে যারা জড়িত আছে, যে কৃষক যারা উৎপাদন করছে, তাদের মুনাফা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তারপরে উন্নততর ফসল উৎপাদন হচ্ছে। তাহলে এটাকে আমরা বলছি হচ্ছে কৃষির উন্নয়ন। আর যদি কৃষির কোনো প্রবৃদ্ধি না ঘটে, গত বছর যে পরিমাণ ধান ছিল, এই বছরও সে পরিমাণ ধান উৎপাদন হচ্ছে, বরং কিছু ধান উৎপাদন কমে গেল। গত বছর যে পরিমাণ তোমার হচ্ছে ডাল উৎপাদন হয়েছে, এবার তার চেয়ে কিছুটা ডাল উৎপাদন হলো। বিশ্বে দেখা যাচ্ছে আরো অনেক প্রোটিন সমৃদ্ধ ডাল এসছে আমাদের দেশে, সেই কম প্রোটিন সমৃদ্ধ ডালই আমরা উৎপাদন করে যাচ্ছি। পুরো পৃথিবীতে কৃষির উপরে নানা রকম তোমার হচ্ছে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, নানা রকম উন্নতি সাধন হচ্ছে, নানা রকম কীটনাশক উৎপাদন হচ্ছে। আমাদের দেশে দেখা যাচ্ছে কৃষি সংক্রান্ত এগুলো কিছুই হচ্ছে না। তার মানে হচ্ছে কৃষির উন্নয়ন সম্ভব হচ্ছে না। ঠিক আছে, কীটনাশক কৃষক তখনই কিনবে যখন কৃষক মনে করবে যে আমি এই কীটনাশকটা ব্যবহার করে, এই কীটনাশকের থেকে আমার যে খরচ হচ্ছে 100 টাকা খরচ করে আমি এই 100 টাকা তো তুলতেই পারবো, অতিরিক্ত আর কিছুটা মুনাফা উৎপাদন করতে পারবো। সুতরাং কৃষির উন্নয়নটা কি, সেটা খুব ভালো মতো বুঝতে হবে। কৃষির পরিমাণগত উৎপাদন বৃদ্ধি হতে হবে, কৃষিতে নতুন নতুন প্রযুক্তি, নতুন নতুন টেকনোলজি আসতে হবে, তোমার হচ্ছে কম সময়ে বেশি উৎপাদন হতে হবে, একই জায়গাতে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি হতে হবে। হ্যাঁ, যে নতুন শুধু আবাদের জমির পরিমাণ বৃদ্ধি পাবে শুধু সেটাই না। সুতরাং এই যে কৃষির প্রবৃদ্ধিটা কি, সেটাকেও তোমাকে ডিফাইন করতে হবে এবং তোমাকে দুটার মধ্যে কোরিলেট করতে হবে যে কৃষির বিপণনে উন্নয়ন হলে পারে কিভাবে কৃষির এই উন্নয়নটা হওয়া সম্ভব, সেটাকে তোমাকে যুক্তি সহকারে উপস্থাপন করতে হবে তোমার মতো করে। এবং পরের যেটা শিখন ফলের আর একটা বিষয় আছে, বাংলাদেশের কৃষি পণ্যের বিপণন সমস্যা সমাধানে সরকার রাষ্ট্রের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করতে পারবে। মানে এগুলা যে তুমি পারবা যে রাষ্ট্রের ভূমিকা কি, কৃষি উন্নয়নে তোমার হচ্ছে ব্যক্তির ভূমিকা কি, কৃষকের ভূমিকা কি, যে সকল সংস্থা আছে তাদের ভূমিকা কি, এই বিষয়গুলো তুমি যখন এই কাজটা করতে যাবা তখন তুমি এই বিষয় জানতে পারবা। তাহলে আমি যেটা বললাম কি করতে হবে তোমাকে অ্যাসাইনমেন্টের জন্য, কৃষি বিপণন বলতে কি বোঝায় পুরো চেইনটা তোমাকে জানতে হবে, এবং কৃষি উন্নয়ন বলতে কি বোঝায় সেটা তোমাকে জানতে হবে, এবং এই দুটোর মধ্যে কোরিলেট করতে হবে। এই দুটোর মধ্যে যদি কোরিলেট করতে পারো, তাহলে তুমি কি কি শিখবা? তুমি শিখবা হচ্ছে বাংলাদেশের কৃষি বিপণন ব্যবস্থা কি, কৃষির উন্নয়ন কি, এতে রাষ্ট্রের ভূমিকা কি, রাষ্ট্রের সংশ্লিষ্টতা কি, রাষ্ট্রের যে বিভিন্ন সংগঠন আছে, সংস্থা আছে, কৃষি উন্নয়ন ব্যাংক, বিভিন্ন রকম বাংলাদেশে যেমন হচ্ছে পাট উন্নয়ন সংস্থা, ধান গবেষণা কেন্দ্র, এরকম নানা রকম সংস্থা আছে, তাদের ইনভলভমেন্টটা কি, পুরোটা সম্বন্ধে বাংলাদেশের কৃষির পুরোটা সম্পর্কে তোমার একটা ধারণা হবে। এবং তুমি যখন এটা উপস্থাপন করবা, উপস্থাপনের ক্ষেত্রে তোমাকে যে কথাগুলো আগে বলেছি, কৃষি পণ্যের বিপণন ধারণা থাকতে হবে তোমার, এবং আবারও বলছি কৃষি পণ্যের ধারণা একেবারে ম্যাক্রো লেভেলে থাকলে চলবে না আর কি, এটা ম্যাক্রো লেভেলেও। ধানের বিপণন সমস্যা আর ফুলের বিপণন সমস্যা কিন্তু এক না, ঠিক আছে? আবার তোমার হচ্ছে
প্রত্যেকটা আমের বিপণন সমস্যা আর আলুর বিপণন সমস্যাও কিন্তু এক না, কারণ আলুর বিপণন সমস্যার সাথে কোল্ড স্টোরেজের একটা সম্পর্ক আছে, সে হচ্ছে করে রাখে। আর আমের বিপণন সংস্থার সাথে জড়িত আছে হচ্ছে যারা জুস কোম্পানি আছে, যারা আমের জুস বানায়, তাদের একটা সম্পর্ক আছে। সুতরাং কিভাবে তোমার হচ্ছে কৃষির উপর নির্ভর করে হচ্ছে কৃষির নির্ভর পণ্য গড়ে তোলা যায়, শিল্প গড়ে তোলা যায়, সেই বিষয়গুলো নিয়েও কথা বলতে হবে আর কি। আলুর উপর নির্ভর করে কিন্তু সেই অর্থে অন্য কোনো শিল্প কিন্তু গড়ে ওঠেনি। মাছের উপর নির্ভর করে অন্য কোনো মানে মাছ নির্ভর অন্য কোনো নতুন শিল্প গড়ে ওঠেনি, কিন্তু আম নির্ভর কিন্তু অন্য শিল্প গড়ে উঠেছে, সেটা হচ্ছে যে আমের জুস। প্রাণ কোম্পানি কিন্তু, সেজান, প্রাণ, এরা কিন্তু এই আমের উপর ভিত্তি করে নতুন একটা শিল্প গড়ে উঠেছে। সুতরাং এই বিপণনের মধ্যে কিন্তু এই বিষয়গুলো এবং কৃষি উন্নয়নের সাথে কিন্তু এই বিষয়গুলোও কিন্তু জড়িত। এইবার তুমি যখন এটাকে উপস্থাপন করতে যাবে, উপস্থাপনের ক্ষেত্রে তোমাদেরকে খেয়াল রাখতে হবে কৃষি পণ্যের বিপণন ধারণা কি, কৃষি পণ্যের বিপণন ব্যবস্থাটা কি, মানে এই যে ধাপগুলো আর কি। ব্যবস্থা মানে হচ্ছে উৎপাদন থেকে একেবারে ব্যক্তি পর্যায়ে, ভোক্তা পর্যায়ে যে বিক্রির সেই ধাপগুলো কি। কৃষি পণ্যের বিপণনের সমস্যা চিহ্নিতকরণ করতে হবে, যে আমরা এতক্ষণ যেগুলো নিয়ে আলোচনা করে এসেছি। তারপর হচ্ছে কৃষি পণ্যের বিপণন সমস্যা সমাধানে রাষ্ট্রের ভূমিকা কি হতে পারে সেটা তুমি বলবা, এবং সরকারের কৃষি বিপণন নীতি নিয়েও তোমাকে আলোচনা করতে হবে আর কি, ঠিক আছে। এবং এই আলোচনা করে নিয়ে তোমাকে কনক্লুশনে আসতে হবে যে আদৌ কৃষি বিপণন সমস্যা কৃষির উন্নয়নের জন্য অন্তরায় কিনা কিংবা প্রতিবন্ধক কিনা। তোমাদেরকে আবারও বলি, এখানে কিন্তু তোমাদের যে অ্যাসাইনমেন্টের কৃষি উন্নয়ন বলতে কি বোঝানো হয়েছে সে ব্যাপারে কিছু বলা হয়নি, কিন্তু সে ব্যাপারটাও আসতে হবে। কৃষির উন্নয়ন কি, এই যে আমরা এখানে বলা হচ্ছে কৃষি উন্নয়নের অন্যতম অন্তরায়, কৃষির উন্নয়ন কি সেটাও তোমাদেরকে ডিফাইন করতে হবে। এবং তোমাদের এটা 20 নম্বরের এই অ্যাসাইনমেন্টটা, 20 নম্বরের মধ্যে তোমরা যদি 16 থেকে 20 পাও তাহলে তোমরা অতি উত্তম হবে। যেহেতু রাজশাহী কলেজের শিক্ষার্থী তোমরা, আমরা চাইবো সকলেই অতি উত্তম তোমাদেরকে পেতেই হবে আর কি। এটা হচ্ছে শিক্ষক হিসাবে তোমাদের প্রতি কি আমাদের আবদার আর কি। আমাদের ছেলে মেয়েরা রাজশাহী কলেজের শিক্ষার্থীরা কেন অতি উত্তম পাবে না, পেতেই হবে, তোমাদেরকে পেতে হবে, আমরা কিন্তু দিব না, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে যে স্যার দিল না, স্যারের দেওয়ার কোনো ইখতিয়ার নাই, স্যারের দেওয়ার কোনো ক্ষমতা নাই। তোমরা যা পাবা স্যার সেটা শুধু উল্লেখ করবে যে ইয়েস, স্যারের শুধু উল্লেখ করার ক্ষমতা আছে যে ওকে তুমি 17 পাওয়ার, তুমি 17 পেয়েছো, তোমার খাতা বলছে তুমি 17 পাওয়ার যোগ্য। এখন তোমাদেরকে এখানে 5টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কৃষি পণ্যের বিপণন ধারণা। এখানে যদি তোমরা খুব ভালো করে লিখতে পারো সেটা হচ্ছে যে উদাহরণ সহ কৃষি পণ্যের বিপণন ধারণার প্রত্যাশিত ব্যাখ্যা দিতে পারো। কৃষি পণ্যের বিপণন ধারণা বলতে কি বোঝো, তাহলে তোমরা 4-এ 4 পাবা, ঠিক আছে। আর যদি কৃষি পণ্যের বিপণন ধারণার ব্যাখ্যায় অস্পষ্টতা থাকে তাহলে তোমরা 1 পাবা। আর এর মাঝামাঝি হলে কোথাও 2 কোথাও 3, কিন্তু তোমরা চেষ্টা করবা কৃষি পণ্যের বিপণন ধারণাটাকে একবারে উদাহরণ সহ এবং এই ধারণায় কি হতে পারে ধারণার পুরো বিষয়টাকে এখানে নিয়ে আসা। দ্বিতীয় হচ্ছে কৃষি পণ্যের বিপণন ব্যবস্থা। কৃষি পণ্যের বিপণন ব্যবস্থা মানে এই যে উৎপাদন থেকে তোমার হচ্ছে বিক্রি পর্যন্ত, ভোক্তা পর্যায়ে বিক্রি পর্যন্ত যে বিষয়গুলো আছে প্রত্যেকটাকে নিয়ে আসবা এবং সেখানে উল্লেখ করবা পণ্য থেকে পণ্য বিষয় আছে। এবং বিপণনের ক্ষেত্রে যে কথাটা বললাম, যে সকল পণ্যের উপর ভিত্তি করে তোমার হচ্ছে অন্য আর একটা শিল্প গড়ে উঠেছে, সেই সকল শিল্পের ক্ষেত্রে বিপণন অনেকটা সুবিধাজনক। যেমন আমের উপর ভিত্তি করে আমের জুস এটা গড়ে উঠেছে, ঠিক আছে। একইভাবে তোমার হচ্ছে মাংসের উপর ভিত্তি করেও যদি অন্য কিছু শিল্প গড়ে উঠতো তাহলে কিন্তু তোমার ওটার বিপণন কিন্তু আর একটু ভালো হতো আর কি। তাহলে কারণ আম হচ্ছে পচনশীল দ্রব্য, নর্মালি আমকে কিন্তু তখনই খেয়ে শেষ করে ফেলা দরকার, কিন্তু আমের উপর ভিত্তি করে যদি জুস কোম্পানিটা গড়ে ওঠে কিন্তু তখন কিন্তু আমের ভোগ সারা বছর ব্যাপী কিন্তু
চলা সম্ভব। কিন্তু আমের একমাত্র যদি আমের উপর নির্ভর করে এই জুস কোম্পানিগুলো গড়ে না উঠতো তাহলে কিন্তু এই দেশে এত মানুষ আমের বাগান কিন্তু করতো না। ঠিক আছে, কারণ হচ্ছে যে আমের দাম তখন এত বেশি আম হলে আমের যোগান বেড়ে যেত এবং আমের দাম তখন কমে যেত, মানে এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতো। এর পরের বিষয়টা, সুতরাং এটাকে খুব ভালো করে ব্যাখ্যা করতে হবে। তারপর কৃষি পণ্যের বিপণন সমস্যা চিহ্নিতকরণ করতে হবে, এটাকে খুব ভালো করে চিহ্নিত করতে হবে। আবারও বলি, সামষ্টিকভাবে না করে তোমরা একটু ভাগ করে নিও। সেটা হচ্ছে যে মৎস্যের সমস্যাটা কি, গবাদি পশুর বিপণনের সমস্যাটা কি, মুরগির সমস্যাটা কি, ঠিক আছে, মুরগি এবং হচ্ছে ডিম এটার বিপণনের সমস্যাটা কি, গবাদি পশু মধ্যে হচ্ছে তোমার ফার্মের মুরগি আসলো এবং হচ্ছে গরু ছাগল ভেড়া এগুলো আসলো। তারপর হচ্ছে তোমার কৃষি পণ্যের মধ্যে হচ্ছে তোমার শস্য বীজ আসলো, যেমন ধরো ধান, গম, দানা শস্য যেটা তোমার হচ্ছে ডাল, এগুলো একটা আসলো, এবং হচ্ছে তোমার অন্য শস্যগুলো যেগুলো দানা শস্য না, আলু, হ্যাঁ, তারপরে ফল আসলো, সবজি আসলো। সবগুলোর বিপণন সমস্যা কিন্তু একরকম না, শুধু এগুলাকে তুমি নিয়ে আসলা, ব্যাখ্যা করবে। এটা যদি খুব ভালো মতো পারো তাহলে তোমাদেরকে এখানেও 4 পাবা। এবং তোমাদের এখানে বলে দিয়েছে কৃষি পণ্যের 10-12টি বিপণন সমস্যা চিহ্নিতকরণ এবং ব্যাখ্যা করতে হবে আর কি। ঠিক আছে, তোমরা 10-12টা আমার যেহেতু আমি দেখবো আমার ছাত্রদের ইয়েগুলো, সেখানে সেক্টর ওয়াইজ ভাগ করে নিয়ে যদি তোমরা নিয়ে আসো আর কি, ধরো যে গবাদি পশুর সমস্যা একটা সমস্যা, আলাদা আলাদা করে 10 থেকে 20টার 12টার বরং বেশি হবে, এবং সেক্ষেত্রে আরো অনেক ভালো উপস্থাপনা হবে বলে আমার ধারণা। তারপরে কৃষি পণ্যের বিপণন সমস্যার সমাধানে রাষ্ট্রের ভূমিকা, রাষ্ট্র কি করতে পারে সে বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে। যেমন ধরো যে রাষ্ট্র কিন্তু একটা খুব বড় কাজ করছে কৃষি বিপণনের ক্ষেত্রে। এই যে মোবাইল ফোনটা যখন তোমার, রাষ্ট্রের কারণেই তো মোবাইল ফোন পুরো দেশে ছড়িয়ে পড়লো। এবং প্রথমে যে উদাহরণটা দিয়েছিলাম যে চাঁপাইনবাবগঞ্জে আম বিক্রি হচ্ছে 20 টাকা কেজি আর চিটাগাঙে 100 টাকা কেজি, এটা কিভাবে জানা যায় সহজে? মোবাইল ফোনের মাধ্যমে ফোন করে বলে তোদের ওখানে কত বিক্রি হচ্ছিল, আচ্ছা ঠিক আছে আমি পাঠাচ্ছি দাঁড়া আর কি, তাৎক্ষণিকভাবে। কিন্তু এখন আর ওই যে যেখানে সাপ্লাই কম আছে সেখানে নতুন করে যেতে কিন্তু খুব বেশি সময় লাগে না, বুঝছো, খুব সহজেই কিন্তু চলে যেতে পারে পণ্য এক জায়গা থেকে অন্য জায়গাতে। ঠিক আছে, সুতরাং রাষ্ট্রের ভূমিকাটা কি? রাষ্ট্রে শুধু এই ক্ষেত্রে না, রাষ্ট্র আরো রকম ভূমিকা নিতে পারে। যেমন ধরো যে পরিবহনের ক্ষেত্রে অনেক জায়গায় চাঁদাবাজি হয়, তারপর হচ্ছে অনেক সময় অনেকে ইয়ে করে, তোমার হচ্ছে বলা হয়ে থাকে যে একটা পণ্য একটা ট্রাক এক জায়গা থেকে অন্যখানে যেতে ট্রাকের ভাড়ার বাইরে আরো অতিরিক্ত অনেক খরচ হয়, তাহলে সেইগুলোও কিন্তু তোমার বিপণনের একটা সমস্যা। সেই খরচগুলোকে, ব্যয়গুলোকে কিভাবে কমানো যায় সেটা ভাবতে হবে। তোমাদেরকে আরেকটা কাজ করতে হবে, বলতে হবে যে রাষ্ট্রের ক্ষেত্রে তোমার রাষ্ট্রের ভূমিকাটা আমি একটু ব্যাখ্যা করছি। যেমন ধরো যে রাষ্ট্র বলতে হবে যে বিপণনের একটা জায়গা দিতে হবে, তো একটা বাজারের ব্যবস্থা করতে হবে। মনে করো যে ফুল তো তোমার হচ্ছে প্রতিটা পাড়ায় মহল্লায় যেরকম মুদির দোকান আছে, ওরকম পাড়ায় মহল্লায় মুদির দোকানে কিন্তু ফুল বিক্রি হবে না। ঠিক আছে, কারণ লবণ যেভাবে আমরা ভোগ করি ফুল কিন্তু সেভাবে ভোগ করি না। সুতরাং ফুল বিক্রির জন্য শহরের মধ্যস্থলে কিছু জায়গা থাকতে হবে যেখানে ফুল বিক্রেতারা যারা কাস্টমার পর্যায়ে ফুল বিক্রি করে তারা যেন অবাধে সুন্দর করে ফুল বিক্রি করতে পারে, এবং যেন রৌদ্র না থাকে, বাতাস যেন, শুষ্ক বাতাস যেন ফুলকে নষ্ট না করে দেয়। সুতরাং এই ক্ষেত্রে তাহলে সরকারকে কিংবা রাষ্ট্রকে কিংবা স্থানীয় সরকারকে ভাবতে হবে যে তাহলে ফুলের জন্য ফুল চাষিরা, ফুল বিক্রেতারা, খুচরা বিক্রেতারা কোথায় ফুল বিক্রি করবে এরকম চিন্তা করতে হবে। একইভাবে যারা মাছ বিক্রি করে তাহলে সরকারের একটা ভূমিকা থাকতে হবে, মাছ বিক্রেতারা যেন মাছ নষ্ট না হয়ে যায়, তাহলে পারে তারা যেন খুব সহজে বরফের ব্যবস্থাটা যেন করতে পারে, সেরকম একটা ব্যবস্থা করতে হবে। এবং এটা একটা বড় বিষয় রাষ্ট্রের।
তারপর হচ্ছে রাষ্ট্রের শুধু এগুলোই না, ট্যাক্স সংক্রান্ত, কর সংক্রান্ত বিষয় আছে। কর, এমন কর ব্যবস্থা এমন হতে হবে যেন এইসব ব্যবসাগুলোর সাথে যারা জড়িত তারা যেন উৎসাহ পায়। ভোগান্তি কমাতে হবে, ঠিক আছে। যদি চাঁদাবাজি থাকে, এটা একটা যদি সমস্যা হয়, চাঁদাবাজি কমাতে হবে। হ্যাঁ, যে কোনো ব্যবসার ক্ষেত্রেই তো মানে আমি রিস্ক ঝুঁকি নিতে রাজি আছি কতটুকু, কিন্তু বাড়তি ঝুঁকি যদি হয়, কেউ যদি এসে বলে যে এই আমাকে চাঁদা দে, নাইলে পারে আমি এটা উৎপাদন করতে দিব না, তখন তো আর একজন মানুষ ওখানে নতুন করে পুঁজি বিনিয়োগ করতে যাবে না। হ্যাঁ, সুতরাং রাষ্ট্র এই বিষয়গুলোকে দিকে খেয়াল রাখতে পারে। এবং সর্বশেষ হচ্ছে যে এটার দিকে, সেটা হচ্ছে যে সরকারের কৃষি বিপণন নীতি। সরকারের যে বিপণন নীতিটা আছে, এটার একটা নীতি আছে, সেই নীতিটা তোমাদেরকে একটু পড়ে, তোমাদের বইয়েও এই বিষয়ে সংক্ষিপ্ত সারে লেখা আছে, এবং এই বিপণন নীতির বিষয়গুলো এই ভালো মতো যদি উল্লেখ করতে পারো, তাহলে এই যে 5টা 20 নম্বর বলেছি, 5টা নির্ধারকের ভিত্তিতে তোমাদেরকে তোমাদের অ্যাসাইনমেন্টগুলোকে দেখা হবে। আমি 5টার কথা আবারও বলছি, বলেই আজকের আলোচনা শেষ করে দেবো। এক হচ্ছে কৃষি পণ্যের বিপণন ধারণা। বিপণন ধারণা মানে বিপণন বলতে কি বোঝায় সেটাকে খুব সুন্দর করে ব্যাখ্যা করে লিখতে হবে। 2 হচ্ছে কৃষি পণ্যের বিপণন ব্যবস্থা। ব্যবস্থাটা কি? ব্যবস্থা মানে হচ্ছে উৎপাদন থেকে একেবারে খুচরা বিক্রেতা পর্যন্ত কিংবা চূড়ান্ত প্রোডাক্ট যাদের কাছে বিক্রি হচ্ছে, সেই পুরো প্রক্রিয়াটা, ধাপগুলো তোমাদেরকে ব্যাখ্যা করতে শিখতে হবে। এবং 2-1টা পণ্যের ক্ষেত্রে খুচরা বিক্রেতার কাছে বিক্রি হয় না, বরং হচ্ছে কিছু কিছু পণ্য পরবর্তী শিল্পের কাঁচামাল হিসাবে বিক্রি হয়, সেই বিষয়টা উল্লেখ করতে হবে। যেমন আম, ঠিক আছে। পাটের ক্ষেত্রে পাট কিন্তু খুচরা বিক্রেতারা নেয় না, এটা কিন্তু পাটের উপর নির্ভর করে যে অন্য শিল্প গড়ে উঠেছে সেই শিল্পরা নেয়। বস্তা, চট, দড়ি, যে সকল কারখানা, কার্পেট। সুতরাং তারপর হচ্ছে কৃষি পণ্যের বিপণন সমস্যা চিহ্নিতকরণ করতে হবে। কি কি সমস্যা আছে, এই যে ব্যবস্থাটা আছে সেই ব্যবস্থার উপর ভিত্তি করে কোন ধাপে কি, এবং এই ক্ষেত্রে তোমাদেরকে বলেছি কয়েকটা ব্রড ক্যাটাগরিতে ভাগ করে এই সমস্যাগুলো চিহ্নিত করো, ঠিক আছে। দানা শস্যের একরকম সমস্যা, মাছের একরকম সমস্যা, গবাদি পশুর একরকম সমস্যা, ফার্মজাত যে হাঁস মুরগি আছে, পশু পাখি আছে, তাদের একরকম সমস্যা। এই বিষয়গুলোকে তোমরা আলাদা আলাদা করে চিহ্নিত করো। এবং কৃষি পণ্যের বিপণন সমস্যার সমাধানে রাষ্ট্রের কি ভূমিকা থাকতে পারে, কিংবা আদৌ ভূমিকা আছে কিনা, সে বিষয়টা তুমি ব্যাখ্যা সহকারে বর্ণনা করো আর কি, ঠিক আছে। যদিও আমি প্রথমে বলেছিলাম যে তোমাদেরকে এটার পক্ষে মত দিতে হবে এমন কোনো কথা নাই, বিপক্ষেও তুমি অবস্থান করতে পারো, লজিক সহকারে বলতে হবে, কিন্তু এখানে যেভাবে সাজানো আছে মানে ধরেই নেওয়া হচ্ছে যে এটাই হয়তো সত্য। যদি তুমি দ্বিমত পোষণ করো, তুমি খুব লজিক্যালি এটা উপস্থাপন করলে, যদি তুমি লজিক্যালি এবং যুক্তি প্রমাণ সহকারে উপস্থাপন করতে পারো, নাম্বার পেতে কিন্তু কোনো সমস্যা নাই। তোমাকে এটার সাথে একমত হতেই হবে, আমি আবারও বলছি এটা ঠিক না, ঠিক আছে। এবং সরকারের কৃষি বিপণন নীতি বিষয়টা নিয়ে একটা সুন্দর বর্ণনা যদি করো, এই 5টা বিষয়ের উপরে গুরুত্ব দিবা, এবং প্রতিটা বিষয়ে আলাদা আলাদা করে তোমাদেরকে নাম্বার দেওয়া হবে। প্রথম নির্ধারকের যদি খুব ভালো হয় তাহলে 4-এ 4 পাবে, পরবর্তীটা যদি সবচেয়ে ভালো হয় 4-এ 4 পাবে, এবং 5টা বিষয়ে যদি 4 করে পাও তাহলে 4-5-এ 20-এ 20 পেয়ে যাচ্ছ, অতি উত্তম। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সুন্দর অ্যাসাইনমেন্টের প্রত্যাশা করছি, এবং এই অ্যাসাইনমেন্টটা লিখতে যে কৃষি সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা তোমাদের মধ্যে, তোমাদের ধারণা লোকে আসুক, পরিপূর্ণ ধারণা তোমাদের মধ্যে ধারণা লাভ করুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আমি আমার ক্লাস শেষ করছি। সকলে ধন্যবাদ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।